হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজেম অনলাইন ক্লাসেস। আরজেম এডুকেশন ইউটিউব চ্যানেলে রোজ সকাল 8টার স্পেশাল ডাব্লিউবিপি অ্যান্ড কেপি 2024 পরীক্ষার জিকে ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের ক্লাসের সেট নাম্বার 30 এবং আজকে আমরা এখানে বাছাই করা 40টি জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন নিয়েছি, যেটা তোমাদের আপকামিং পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। প্রশ্নের সাথে তোমাদের জন্য হোম টাস্কও থাকবে, সেটাও ক্লাসের শেষে আমরা ডিসকাস করবো এবং কোয়েশ্চেনও তোমাদের জন্য কিন্তু দেওয়া থাকবে। যারা একেবারে নতুন রয়েছে এবং ডাব্লিউবিপির প্রিপারেশন হচ্ছে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আমাদের প্রতিদিন সকাল 8টা থেকে ডাব্লিউবিপির উপযোগী জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস কিন্তু চলছে। সবার প্রথম প্রশ্নটা নিয়ে নেব। সবার প্রথম প্রশ্ন রয়েছে, হর্ষবর্ধন কোন বংশের শাসক ছিলেন? হর্ষবর্ধন কোন বংশের শাসক ছিলেন? গুপ্ত, চালুক্য, মৌর্য নাকি পুষ্যভূতি বংশ? যেটা সঠিক উত্তর বলে তোমাদের মনে হচ্ছে সেটা তোমরা নিচে লাইভ চ্যাট অপশনে অথবা কমেন্টে সরাসরি জানাতে পারবে এবং তারপর অ্যান্সারটার সঙ্গে কিন্তু মিলিয়ে নেবে। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি, পুষ্যভূতি বংশ, বা যেটাকে বর্ধন বংশও কিন্তু বলা হয়ে থাকে। এবং এই বংশের প্রথম সম্রাট ছিলেন পুষ্যভূতি, তার নাম অনুসারে রয়েছে, আর শেষ সম্রাট ছিলেন হর্ষবর্ধন নিজেই। নেক্সট কোশ্চেন আসবে, কোশ্চেন নাম্বার 2। বেগমপুরি মসজিদ কার রাজত্বকালে নির্মাণ করা হয়েছিল? বেগমপুরি মসজিদ। অপশনসগুলো কি রয়েছে? মোহাম্মদ তুগলক, গিয়াসউদ্দিন তুগলক, গিয়াসউদ্দিন বলবন, কুতুবউদ্দিন আইবক। সঠিক উত্তর অপশন নাম্বারে মোহাম্মদ তুগলক। বেগমপুরি মসজিদ দিল্লিতে রয়েছে। দিল্লির কোথায়? দিল্লির জাহানপানাহা নামক শহরে রয়েছে এবং এটা দ্বাদশ শতাব্দীতেই নির্মাণ করা হয়েছিল, দ্বাদশ শতাব্দীতে। ঠিক আছে, নেক্সটে আসবো এবং ক্লাসের শেষে জানিও আউট অফ 40 তোমরা কতগুলো ঠিক করতে পারলে। ঠিক আছে, প্রথম ভারতীয় হিসাবে ইন্ডিয়ান সিভিল সার্ভিসে কে যোগদান করেছিলেন? সুরেন্দ্রনাথ ব্যানার্জি, রমেশ দত্ত, বিহারীলাল গুপ্ত নাকি সত্যেন্দ্রনাথ ঠাকুর? দত্ত না, সত্যেন্দ্রনাথ ঠাকুর হবে। প্রথম সিভিল সার্ভিস, ইন্ডিয়ান সিভিল সার্ভিস। তোমাদের জন্য একটা হোমওয়ার্ক দিয়ে দিই, ইন্ডিয়ান সিভিল সার্ভিসের জনক কাকে বলে? ভারতীয় সিভিল সার্ভিসের জনক কাকে বলে? ঠিক আছে, এটা তোমরা অবশ্যই অ্যান্সারটা নিচে করবে, আমি প্রত্যেককে রিপ্লাই করে দেবো যারা যারা সঠিক উত্তর দেবে। তো এই প্রশ্নের সঠিক উত্তর সত্যেন্দ্রনাথ ঠাকুর। তিনি প্রথম ভারতীয় হিসাবে সিভিল সার্ভিসে যোগদান করেন। সময়টা ছিল 1863, যখন তিনি নির্বাচিত হন এবং সেখান থেকে তাকে বিলেতে পাঠানো হয় পড়াশোনার জন্য। ঠিক আছে, নির্বাচিত হওয়ার পর তার ট্রেনিংয়ের জন্য। নাম্বার 4 আসবে সাতবাহন বংশ। সাতবাহন বংশের রাজধানী কোথায় ছিল? এটা হচ্ছে 60 BC থেকে 225 AD পর্যন্ত এই রাজত্বকালটা চলেছিল। এই সাতবাহন বংশের রাজধানী কোথায় ছিল? প্রতিষ্ঠান, বিদিশা, পাটলিপুত্র নাকি ভাঞ্জি? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর অপশন নাম্বারে প্রতিষ্ঠান, যেটা বর্তমানে কোথায় অবস্থিত? ঔরঙ্গাবাদে। ঠিক আছে, আর এই সাতবাহন বংশের প্রথম রাজা কে ছিলেন? প্রথম ছিলেন হচ্ছে রাজা শিমুখ সাতবাহন। এবং শেষ কে ছিলেন? শেষ সম্রাট কে ছিলেন? শেষ সম্রাট ছিলেন যজ্ঞশ্রী সাতকর্ণী। ঠিক আছে, নেক্সট আসবো, বিধবাদের পুনর্বিবাহের জন্য প্রাচীন গ্রন্থের উল্লেখ কে করতেন? বিধবা বিবাহ বা বিধবা পুনর্বিবাহ আইন, যেটা কিনা 1856 খ্রিস্টাব্দে লর্ড ডালহৌসির হাত ধরে হয়েছিল এবং এক্ষেত্রে যিনি সব থেকে বেশি দায়িত্ব নিয়েছিলেন সেই পুরোধা পুরুষ ছিলেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এক্ষেত্রে একটা লাইন খুব ফেমাস হয়েছিল সেই সময়, বা একটা লাইন খুব জানতে পারা যায় যে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই প্রসঙ্গে বলেছিলেন যে পণ্ডিত যদি এরকম হয় তাহলে মূর্খ কে হবে। অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেহেতু বিধবা বিবাহের পক্ষে ছিলেন এবং বিধবা বিবাহ প্রচলন করেছিলেন, সেক্ষেত্রে তিনি এই মন্তব্যটা কিন্তু করেছিলেন। সো অপশন নাম্বার সি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। নাম্বার 6, ভারতের কোন রাজ্যে বৌদ্ধ গুহা মন্দির বারাবার গুহা অবস্থিত? পশ্চিমবঙ্গ, সিকিম, উত্তরপ্রদেশ নাকি বিহার? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে বিহার এবং সেই তৎকালীন মগধ। নেক্সট, 1917 খ্রিস্টাব্দ খুব গুরুত্বপূর্ণ একটা সময়, যেখানে গান্ধিয়ান পিরিয়ড শুরু হয়ে গেছে 1915 থেকে ভারতবর্ষে, অর্থাৎ গান্ধীর যুগ বলা হয় 1915 থেকে শুরু। এই 1917 খ্রিস্টাব্দে নীল চাষিদের সমস্যা সমাধানের জন্য ভারতে কোন আন্দোলন চালু হয়েছিল?
অবশ্যই মহাত্মা গান্ধীর হাত ধরে। চম্পারণ সত্যাগ্রহ, অসহযোগ আন্দোলন, খেদা সত্যাগ্রহ নাকি আহমেদাবাদ শিল্প ধর্মঘট? সঠিক উত্তর চম্পারণ সত্যাগ্রহ। কোথাকার চম্পারণ? বিহারের। কার হাত ধরে? মহাত্মা গান্ধী। আচ্ছা, অসহযোগ আন্দোলন কবে হয়েছিল? 1920। খেদা সত্যাগ্রহ কবে হয়েছিল? 1918। আর আহমেদাবাদের ধর্মঘট কবে হয়েছিল? 1917। ঠিক আছে, নেক্সট আসবো নাম্বার 8। নিচের কোন ব্যক্তি আলাউদ্দিন খলজির দাস সেনাপতি ছিলেন? আলাউদ্দিন খিলজির সেনাপতি। মালিক কাফুর, উলু খা, জুনা খা নাকি নাসিরুদ্দিন শাহ? নিচের কোন ব্যক্তি আলাউদ্দিন খিলজির দাস সেনাপতি ছিলেন? সঠিক উত্তর কি হবে তোমরা সেটা কমেন্টে জানাবে। এই প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন নাম্বারে মালিক কাফুর। তিনি কিন্তু একজন দাস ছিলেন এবং তারপর তাকে কিন্তু প্রধান সেনাপতি হিসেবে নিয়োগ করা হয় বা নিয়োগ করেছিলেন আলাউদ্দিন খলজি। এবারে খিলজি বংশে বা খলজি বংশের প্রথম সম্রাট কে ছিলেন? জালালউদ্দিন। জালালউদ্দিন খলজি বা খিলজি, তিনি ছিলেন প্রথম সম্রাট বা প্রথম সুলতান, সম্রাট বলা যাবে না, সুলতান, এবং শেষ ছিলেন কুতুবউদ্দিন মুবারক শাহ। কুতুবউদ্দিন মুবারক শাহ। এবং এই শাসনকালটা কবে থেকে কবে অবধি চলেছিল? 1290 থেকে শুরু করে 1320 পর্যন্ত। ঠিক আছে, এখানে অ্যান্সারটা কিন্তু নাসিরউদ্দিন শাহ না, এটা ভুল রয়েছে, ওটা মালিক কাফুর হবে, এটা ঠিক করে নেবে। তোমার পিডিএফটা তো টেলিগ্রামে দিয়েই দিচ্ছি প্রত্যেকটা ক্লাসের, তোমরা সেখান থেকে কালেক্ট করে নেবে। প্রথম মৌর্য সম্রাটের নাম করো যিনি তার বার্তা মানুষের মধ্যে লিপির মাধ্যমে ছড়িয়ে দিতে চেষ্টা করেছিলেন। চন্দ্রগুপ্ত, অশোক, বৃহদ্রথ নাকি বিন্দুসার? প্রথম মৌর্য সম্রাট কে তার বার্তা ছড়িয়ে দিতে চেষ্টা করেছিলেন বা সফল হয়েছিলেন? সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, অশোক। আচ্ছা, তার কলিঙ্গ শিলালিপি কোথায় পাওয়া গেছে? কলিঙ্গ শিলালিপি পাওয়া গেছে কিন্তু উড়িষ্যাতে। ঠিক আছে, উড়িষ্যাতে পাওয়া গেছে। উড়িষ্যার কোথায়? জৌগাদ। এই কোশ্চেনটা একদিন আসতে দেখা গেছে। ঠিক আছে, জৌগাদা জায়গাতে পাওয়া গেছে। নেক্সট আসবো মেহেরুন্নিসা। মেহেরুন্নিসা যিনি নূরজাহান, মানে পৃথিবীর মধ্যে সব থেকে সুন্দরী, এই নূরজাহান শব্দের অর্থ, এই নূরজাহান উপাধি নিয়ে সিংহাসনে বসেছিলেন, বা বলা যেতে পারে সম্রাট জাহাঙ্গীরের অবর্তমানে তিনি রাজকার্য চালাতেন। তো তিনি কত খ্রিস্টাব্দে জাহাঙ্গীরকে বিবাহ করেছিলেন? সঠিক উত্তর 1611 খ্রিস্টাব্দে। 1605 খ্রিস্টাব্দে আকবরের মৃত্যুর পর জাহাঙ্গীর মুঘল বাদশাহ হিসাবে সিংহাসন আরোহণ করেন। ঠিক আছে, নেক্সট আসবো পরের নাম্বার। কোন স্বাধীনতা সংগ্রামী উত্তরপ্রদেশের জমিদারি প্রথার অবসান ঘটান এবং 1955 সালে স্বরাষ্ট্রমন্ত্রী পদে নিযুক্ত হন? কোন স্বাধীনতা সংগ্রামী? এবং শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নয়, তিনি উত্তরপ্রদেশের প্রথম চিফ মিনিস্টার ছিলেন। ঠিক আছে, কে কে সেই ব্যক্তি? সঠিক উত্তর কি? সঠিক উত্তর হবে গোবিন্দ বল্লভ পন্থ বা গোবিন্দ বল্লভ পন্থ, অপশন নাম্বার বি। মথুরার নিকটে বৃন্দাবনের গোবিন্দদেব মন্দিরটি 1590 সালে কি রঙের বা কোন বেলে পাথর দিয়ে তৈরি করা হয়েছিল? হলুদ, কালো, সাদা নাকি লাল? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, লাল। ঠিক আছে, নেক্সট আসবো। নিচের সবাই স্বাধীনতা সংগ্রামী যাদের মধ্যে কে ছাড়া অন্যান্যদের লাহোর ষড়যন্ত্র মামলায় 1931 সালে 29শে মার্চ ফাঁসিতে মৃত্যুবরণ করতে হয়েছিল? কে বাদে? নামগুলো দেখলে তোমরা বুঝতেই পারছো, সুখদেব, রাজগুরু এবং ভগৎ সিং ছিলেন যারা সেই লাহোর কনস্পিরেসি যে মামলাটা ছিল সেখানে তারা দোষী সাব্যস্ত হন এবং তারপরে তারা বীরগতি লাভ করেন, ফাঁসিতে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়। এবং কে বাদে? মহাত্মা গান্ধী বাদে। তাহলে অপশন নাম্বার সি হচ্ছে এখানে মহাত্মা গান্ধী সঠিক উত্তর। মহাত্মা গান্ধী কবে পরলোক গমন করেছেন? 1948 খ্রিস্টাব্দে। কত তারিখ? 30 জানুয়ারিতে। তাকে একটা প্রেয়ার মিটিংয়ে যাওয়ার সময় নাথুরাম গডসে নামে একজন জনৈক ব্যক্তি তাকে গুলি করে হত্যা করেছিলেন। ভারতে বৌদ্ধ স্থাপত্যগুলির মধ্যে অন্যতম ধামেক স্তূপ, এটি উত্তরপ্রদেশের কোন জেলায় অবস্থিত? ধামেক স্তূপ উত্তরপ্রদেশের কোন জেলায় অবস্থিত?
জৌনপুর, আগ্রা, বারাণসী নাকি মির্জাপুর? সঠিক উত্তর বারাণসী, অপশন নাম্বার সি। এটা কোথায় রয়েছে? সারনাথ, উত্তরপ্রদেশের সারনাথে। ঠিক আছে, যেটা কবে নির্মিত হয়েছে? 500 খ্রিস্টাব্দে, খ্রিস্টপূর্বাব্দ নয়, খ্রিস্টাব্দ। ঠিক আছে। সৈয়দ বংশের পর কোন সম্রাট বা কোন বংশের সম্রাটগণ দিল্লি শাসনভার হাতে নেন? এগুলো প্রত্যেকটাই কিন্তু সুলতান বংশ, সেটা দাস বংশ হোক, সেটা বলবন বংশ হোক, সেটা সৈয়দ বংশ হোক, সেটা খলজি বংশ হোক, সেটা লোধি বংশ হোক, সেটা তুগলক বংশ হোক, প্রত্যেকটাই কিন্তু সুলতান বংশ বা সুলতান পিরিয়ডের শাসক। এই সৈয়দ বংশের পর কোন সম্রাটগণ বা কোন বংশের সম্রাটগণ দিল্লির শাসনভার পেয়েছিল বা দিল্লির শাসন গ্রহণ করেছিল? সঠিক উত্তর হবে লোধি বংশ। লোধি বংশের প্রথম ছিল কে? প্রথম সম্রাট কে ছিল? প্রথম সুলতান কে ছিল? বহলুল লোধি, বহলুল লোধি। ঠিক আছে। আচ্ছা, শেষ কে ছিল? লোধি বংশের শেষ কে ছিল? সে ছিল ইব্রাহিম লোধি। আমরা প্রত্যেকে জানি প্রথম পানিপথের যুদ্ধ, ইব্রাহিম লোধি। ঠিক আছে, ইব্রাহিম 1526 খ্রিস্টাব্দে যখন প্রথম পানিপথের যুদ্ধ হচ্ছে, সেখানে তার লোধি বংশ এবং সুলতান বংশের সম্রাট বা সাম্রাজ্য একদম শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, তুগলক বংশের প্রথমটা কে ছিলেন? তুগলক বংশের প্রথম গিয়াসউদ্দিন তুগলক, গিয়াসউদ্দিন তুগলক। আর শেষ কে ছিলেন? নাসিরউদ্দিন মাহমুদ শাহ তুগলক, নাসিরউদ্দিন মাহমুদ শাহ তুগলক। এবং খিলজি বংশ তো আমরা অলরেডি আলোচনা করে নিচ্ছি প্রথম এবং শেষ সম্রাট সম্পর্কে। চলো নেক্সটে আসি, গুপ্ত বংশের সম্রাট সমুদ্রগুপ্তের উপাধি কি ছিল? একে তো গুপ্ত বংশের সম্রাট সমুদ্রগুপ্তের অনেকগুলো উপাধি ছিল, সেগুলো আমরা জেনেছি এর আগেই, এবং আজকে আর একবার আমরা আলোচনা করে নেব। তো এই অপশনসগুলোর মধ্যে সঠিক উত্তর হচ্ছে কবিরাজ। এখানে কবিরাজ মানে কিন্তু ডাক্তার বা বদ্যি নয়, এখানে কবিরাজ মানে হচ্ছে কবিদের মধ্যে রাজা বা কবিদের মধ্যে শ্রেষ্ঠ। এছাড়াও সর্বরাজচ্ছেদা, অপ্রতিরোধ এবং বিক্রমাঙ্ক কিন্তু তার উপাধি ছিল। 1828 খ্রিস্টাব্দ, 1828 সালে কলকাতায় যে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন, স্বামী দয়ানন্দ সরস্বতী, রাম সিং, রাজা রামমোহন রায় নাকি H.N. কুঞ্জরু? সঠিক উত্তর কি হবে? ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন রাজা রামমোহন রায়, আর স্বামী দয়ানন্দ সরস্বতী প্রতিষ্ঠা করেছিলেন আর্য সমাজ, আর্য সমাজ। ঠিক আছে, কবে? 1875 খ্রিস্টাব্দে। নেক্সট আসবো নাম্বার 18, পাটলিপুত্রতে স্থানান্তরিত হওয়ার পূর্বে মগধের রাজধানী কোথায় ছিল? মগধের রাজধানী পাটলিপুত্র নিয়ে যাওয়ার আগে কোথায় ছিল? পাটনা, গয়া, নালন্দা নাকি রাজগৃহ? সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে রাজগৃহ, অপশন নাম্বার ডি, রাজগৃহ। এরপর মহাত্মা গান্ধী কত সালে রাওলাট সত্যাগ্রহ চালু করেছেন? আমি আবারও বলছিলাম যে 1915 থেকে মহাত্মা গান্ধীর পিরিয়ড কিন্তু শুরু হচ্ছে ভারতে। তার আগে তিনি দক্ষিণ আফ্রিকাতে ছিলেন, নেলসন ম্যান্ডেলার সঙ্গে যুক্ত হয়ে তিনি বিভিন্ন রকমের সমাজ সংস্কারকমূলক কাজ এবং আন্দোলনে অংশগ্রহণ করেন। তো তার সেই সত্যাগ্রহের কনসেপ্ট তিনি নিয়ে আসেন এবং রাওলাট সত্যাগ্রহ তিনি করেছিলেন, কিন্তু বলতে হবে কত খ্রিস্টাব্দে করেছিলেন। সঠিক উত্তর 1919 খ্রিস্টাব্দে, ইংরেজদের রাওলাট অ্যাক্টের বিরুদ্ধে। গোস্বামী তুলসীদাস রামচরিত মানস রচনা করেন। তিনি, এটা তুমি নয়, তিনি হবে। তিনি যে রাজ্যে জন্মেছিলেন তার বর্তমান নাম, অর্থাৎ রামচরিত মানস রচয়িতা তুলসীদাস বর্তমানে কোন রাজ্যের বাসিন্দা ছিলেন? বর্তমান রাজ্যটার নাম কি সেটা বলতে হবে। সঠিক উত্তর উত্তরপ্রদেশ। রামচরিত মানস যখন পড়ছি তাহলে রামচরিত সম্পর্কে জানতে হবে। রামচরিত কার লেখা? সন্ধ্যাকর নন্দী। এই দুটার মধ্যে কিন্তু অনেক সময় কনফিউশন হয়, আমি জানি। দুটো নামটা এই জন্য পাশাপাশি রেখে পড়বে, যখনই একটা পড়বে তখন আরেকটা পড়ে নেবে। কতদিন আমরণ অনশনের পর স্বাধীনতা সংগ্রামী শ্রী যতীন্দ্রনাথ দাস জেলে প্রাণত্যাগ করেন? 60, 62, 63 নাকি কোনোটিই নয়? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে 63 দিন। কবে? সময়টা ছিল 1929 সাল। কোথায়? লাহোরে, লাহোর সেন্ট্রাল জেল। ওকে, নেক্সট নাম্বার 22, ভারত এবং ইংল্যান্ডের মধ্যে দ্রুত যোগাযোগের জন্য ইংরেজ সরকার কবে দুই দেশের মধ্যে সরাসরি টেলিগ্রাফ লাইন চালু করেছে? সবার প্রথমে জানতে হবে টেলিগ্রাফ লাইনটা ভারতে চালু হয়েছে কবে। সেটা চালু হয়েছে 1851-তে প্রথম চালু হয়েছে, এবং 1854-র মধ্যে গোটা ভারতবর্ষে, সমগ্র ভারতে
সমগ্র ভারতে টেলিগ্রাফ ব্যবস্থা চালু। এবং তোমাদেরকে বলে রাখি যে 1857 খ্রিস্টাব্দে যখন মহাবিদ্রোহটা হয়েছিল, তখন এই টেলিগ্রাফের জন্যই মহাবিদ্রোহকে বিশাল আকার ধারণ করার হাত থেকে ব্রিটিশরা কিন্তু দমন করতে পেরেছিল এই টেলিগ্রাফের মাধ্যমেই। ঠিক আছে, তো বলতে হবে ভারত এবং ব্রিটিশের বা ব্রিটেনের মধ্যে বা ভারত এবং ইংল্যান্ডের মধ্যে কবে টেলিগ্রাফটা পার্মানেন্টলি চালু হয়েছিল। তো সঠিক উত্তর 1870, অপশন নাম্বার সি। ভারত ও চীনের মধ্যে স্বাক্ষরিত চুক্তি যেটাতে উভয় দেশই পঞ্চশীলকে তাদের সম্পর্কের ভিত্তি হিসাবে গ্রহণ করেছিল, পঞ্চশীলকে সম্পর্কের ভিত্তি হিসাবে গ্রহণ করেছিল। তো এই চুক্তিটা কবে স্বাক্ষরিত হয়? 1950, 1951, 1953 নাকি 1954? ক্লাসগুলো কেমন লাগছে, কোশ্চেন্সগুলো কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। তোমাদের প্রত্যেকের কমেন্ট কিন্তু আমাদেরকে মোটিভেট করে। সঠিক উত্তরটা নিয়ে নেব। সঠিক উত্তর 1954, তারিখটা ছিল না 29 এপ্রিল। ঠিক আছে, নেক্সট আসবো, কে এই মত পোষণ করেন যে ভারতে হিন্দু এবং মুসলিম মিলে এক জাতি, এবং আরও বলেছিলেন তারা ভারতের দুই চোখ, একটি চোখ আঘাত পেলে অপরটি আঘাত পাবে? মহাত্মা গান্ধী, স্যার সৈয়দ আহমদ খান, বাল গঙ্গাধর তিলক নাকি মোহাম্মদ ইকবাল? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে স্যার সৈয়দ আহমেদ খান। নেক্সট, হরপ্পা মৃৎশিল্পে সাধারণত কোন রং ব্যবহার করা হতো? নীল, লাল, নীল সবুজ নাকি হলুদ? দেখো, হরপ্পার মৃৎশিল্পে বেসিক্যালি লাল, তার সাথেও কিন্তু গোলাপি এবং কোথাও কোথাও কালো রংটাও ব্যবহার হতে দেখা গেছে। ওকে, সো অপশন নাম্বার এ বি হচ্ছে এখানে আমাদের সঠিক উত্তর, লাল। নেক্সটে আসি, শিবাজির রাজ্যের রাজধানীর নাম কি ছিল? পুনে, কারাব, পুরন্দর নাকি রায়গড়? শিবাজির রাজ্যের রাজধানী কোথায় ছিল? শিবাজির রাজ্যের রাজধানী, সঠিক উত্তর অপশন নাম্বার ডি, রায়গড়। রাজ্যাভিষেক কবে হয়েছে? শিবাজির করোনেশন কবে হয়েছে? 1674 খ্রিস্টাব্দে। 1674 খ্রিস্টাব্দে তিনি ছত্রপতি এবং গো ব্রাহ্মণ প্রতিপালক নামে দুটো উপাধি ধারণ করেন এবং তারপর সিংহাসনে আরোহণ করেন। কোন মন্দিরকে ব্ল্যাক প্যাগোডা নাম দেওয়া হয়েছিল? ব্ল্যাক প্যাগোডা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ব্ল্যাক প্যাগোডা নাম দেওয়া হয়েছিল কোন মন্দিরকে? সূর্য মন্দির, লিঙ্গরাজ মন্দির, জগন্নাথ মন্দির নাকি ভুবনেশ্বরী মন্দির? সঠিক উত্তর অপশন নাম্বারে সূর্য মন্দির। কোথায় রয়েছে? কোণার্কে, উত্তরপ্রদেশ, সরি উড়িষ্যা, উড়িষ্যার পুরীতে। এটা 1250 খ্রিস্টাব্দে নির্মাণ করা হয়। কে করেছেন? রাজা প্রথম নরসিংহ, প্রথম নরসিংহ দেব, তাই তো? নেক্সট নাম্বার 28, মেগাস্থেনিস রচিত ইতিহাসের উপাদানের নির্দেশমূলক গ্রন্থটি কি? মেগাস্থেনিস রচিত ইতিহাসের উপাদানের নির্দেশমূলক গ্রন্থটি কি? ইন্ডিকা, ন্যাচারালিস হিস্ট্রিয়া, জিওগ্রাফি, দি পেরিপ্লাস অফ দ্য ইরিথ্রিয়ান সি? মেগাস্থেনিস রচিত ইতিহাসের উপাদান গ্রন্থটা হচ্ছে ইন্ডিকা, মেগাস্থেনিসের ইন্ডিকা। আচ্ছা, মেগাস্থেনিস কার সময় ভারতে এসেছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্যের সময়। চন্দ্রগুপ্ত মৌর্যের সময় কিন্তু এসেছিলেন, গ্রিক থেকে এসেছিলেন মৌর্যের আমলে। টাইমটা কত ছিল? টাইমটা ছিল 302 বিসি। ওকে, বিসি মানে হচ্ছে বিফোর ক্রাইস্ট। ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন কে? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এর মধ্যে থেকেই একটি দল গঠন করা হয় ফরওয়ার্ড ব্লক নামে। কত খ্রিস্টাব্দে? 1939-এ। কে করেছেন? সুভাষচন্দ্র বসু। সুভাষচন্দ্র বসু কিন্তু দুবার 1938 এবং 1939-এ দুবার হরিপুরা কংগ্রেস এবং ত্রিপুরী কংগ্রেসের সভাপতি হিসেবে নিযুক্ত হন, এবং পরবর্তীকালে যে তিনি সেই কংগ্রেসের মধ্যে থেকেই একটি নতুন দল গঠন করেন, সেটা হচ্ছে ফরওয়ার্ড ব্লক। 1526 খ্রিস্টাব্দের যুদ্ধে কার শোচনীয় পরাজয়ের ফলে বাবর ভারতে প্রথমবার তার ভিত্তি মজবুত করেছেন? 1526 খ্রিস্টাব্দ ভারতের ইতিহাসে খুবই ঐতিহ্যবাহী বা খুব ঐতিহাসিক একটা ব্যাপার, একটা টার্নিং পয়েন্ট বলা যেতে পারে, যেটাকে বলা হয় প্রথম পানিপথের যুদ্ধ। প্রথম পানিপথ, এরপর আরো দুটো পানিপথ হয়েছে। সঠিক উত্তর কি? সঠিক উত্তর অপশন নাম্বারে ইব্রাহিম লোদি। ইব্রাহিম লোদির ভাই দৌলত খাঁ লোদি, দৌলত খাঁ লোদির আমন্ত্রণে
বাবর ভারতবর্ষে আসেন এবং ইব্রাহিম লোদির সঙ্গে যুদ্ধ করেন প্রথম পানিপথের যুদ্ধে, এবং প্রথম কামান ব্যবহার হয় এই যুদ্ধে। এবং বাবর যে যুদ্ধ কৌশলটা ব্যবহার করেছিল সেটার নাম হচ্ছে রুমি কৌশল, এবং এই রুমি কৌশল অবলম্বন করেই বাবর কিন্তু ইব্রাহিম লোদিকে পরাস্ত করেন। নিচের কোন অভিযোগের দ্বারা ভারতের রাষ্ট্রপতিকে সরানো যায়, বা ইমপিচমেন্ট অফ দ্য প্রেসিডেন্টকে ইমপিচমেন্ট করানো কোন অভিযোগের দ্বারা এটা কিন্তু করা যাবে? সবার প্রথমে জানতে হবে আর্টিকেল নাম্বার 61-এ এই ইমপিচমেন্টের কথাটা উল্লেখ রয়েছে, অর্থাৎ প্রেসিডেন্টকে সরানোর কথা উল্লেখ রয়েছে। তো কোন অভিযোগে? সংবিধান অমান্য করার অভিযোগে। আচ্ছা, সংবিধানের অমান্য হয়েছে কিনা সেটা কে নির্দেশ করবে? সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট কিন্তু সংবিধানের রক্ষাকারী, ঠিক আছে। এরপর জুন 2020 সালে নিচের কোন দেশের সঙ্গে ভারত প্রতিরক্ষা চুক্তি বা ডিফেন্স প্যাক্ট স্বাক্ষর করলো 2020-তে? জুন 2020-তে অস্ট্রেলিয়া, ইসরায়েল, মঙ্গোলিয়া নাকি তাইওয়ান? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অস্ট্রেলিয়া, অপশন নাম্বার এ। নাম্বার 33, ভারতের সংবিধানের কততম সংশোধনী আইনে সম্পত্তির অধিকার মৌলিক অধিকারের মধ্যে স্থান পায়? সম্পত্তির অধিকার, যেটা আগে মানে ছিল, কিন্তু পরবর্তীকালে সেটা মৌলিক অধিকার থেকে সরিয়ে দেওয়া হয়। কততম সংশোধনী আইনে? 44তম সংশোধনী আইনে। আচ্ছা, মৌলিক অধিকার যেগুলো রয়েছে ভারতের, সেখানে কিন্তু আর্টিকেল নাম্বার 12 থেকে 35-এর মধ্যেই সমস্ত মৌলিক অধিকারগুলো কিন্তু উল্লেখ বা বর্ণিত হয়েছে। নেক্সট আসবে নাম্বার 34, ভারতের সংবিধানে কোন অনুচ্ছেদে ঘোষণা করা হয় যে ভারতের রাষ্ট্রপতি পদে পদপ্রার্থী যিনি হবেন, পদপ্রার্থী হওয়ার জন্য 35 বছর বয়স হওয়া প্রয়োজন, মিনিমাম 35 ইয়ার্স অফ এজ হতে হবে? অনুচ্ছেদ নাম্বার 60, 62, 56 নাকি 58? সংবিধানের কোন অনুচ্ছেদে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি। নেক্সট, একটি রাজ্যের অ্যাকাউন্ট সম্পর্কিত ভারতের কন্ট্রোলার এবং অডিটর জেনারেল রিপোর্টগুলি রাজ্যপালের কাছে জমা দেবেন, যিনি বিধানসভায় পেশ করেন, সিএজির অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করে জানাবেন জনস্বার্থে অর্থ যাতে যথাযথ ব্যয় হচ্ছে কিনা, অডিটের পর্যবেক্ষণের পর রাজ্যের অর্থমন্ত্রকের কাছে জমা দেবেন, নাকি রাষ্ট্রপতির কাছে জমা দেবেন যিনি পার্লামেন্টে এই রিপোর্টগুলি পেশ করেন? সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, রাজ্যপালের কাছে জমা দেবেন যিনি বিধানসভায় পেশ করবেন। নেক্সট নাম্বার 36, নিচের কোন দেশের সংবিধান থেকে রাজ্যসভায় সদস্যদের মনোনয়নপত্র জমা দেওয়ার পদ্ধতিটি ভারতের সংবিধানে গৃহীত হয়েছে? নিচের কোন দেশের সংবিধান থেকে? রাশিয়া, জার্মানি, আয়ারল্যান্ড নাকি ইউএস? সঠিক উত্তর অপশন নাম্বার সি, আয়ারল্যান্ড। অর্থাৎ ভারতের যে সংবিধান আছে সেটার তো বিভিন্ন পার্টগুলো বিভিন্ন দেশের সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে, তো সেই কারণে এটা কিন্তু জানতে হবে। ভারতের সংবিধানের 360 নম্বর অনুচ্ছেদে নিচের কোনটির সম্বন্ধে বিবরণ দেওয়া হয়েছে? বাঁচার অধিকার, আর্থিক জরুরি অবস্থা, সম্পত্তির অধিকার নাকি মৌলিক কর্তব্য? মানে ফান্ডামেন্টাল ডিউটি যেটাকে বলা হয়। সঠিক উত্তর আর্থিক জরুরি অবস্থা। নেক্সট, 17তম লোকসভা ভোটের স্টেট ওয়াইজ লিস্টে বিহারের মোট কতগুলি সিট বরাদ্দ করা হয়েছিল? 60, 40, 78 নাকি 48? 17তম লোকসভা ভোট কবে হচ্ছে? 2019-এ। 2024-এ যেটা হচ্ছে সেটা হচ্ছে 18তম লোকসভা ভোট, তাই তো? আচ্ছা, 18তম লোকসভা ভোটে বলতে হবে, তোমরা বলবে এটা তোমাদের হোম টাস্ক থাকলো, ওয়েস্ট বেঙ্গলে মোট কতগুলি সিট রয়েছে, লোকসভা সিট? নিচে কমেন্ট করে, দয়া করে কমেন্ট করে জানাবে। এখানে সঠিক উত্তর হচ্ছে 40, ঠিক আছে। এটা হচ্ছে বিহারে ছিল কথা 40টা। ভারতের সংবিধানে কত নম্বর অনুচ্ছেদে ধর্মীয় স্বাধীনতার কথা উল্লেখ রয়েছে? আসলে ধর্মীয় স্বাধীনতার ব্যাপারে একটা শব্দ উল্লেখিত রয়েছে, সেটা হচ্ছে সেকুলার বা ধর্মনিরপেক্ষ, যেটা মূল সংবিধানের প্রস্তাবনায় কিন্তু ছিল না, কিন্তু পরবর্তীতে সংশোধনের মাধ্যমে 1976 সালে একটা অ্যামেন্ডমেন্ট নিয়ে আসা হয় এবং সেখানে যে প্রস্তাবনা সেটাকে সংশোধন করা হয়, যেখানে ধর্মনিরপেক্ষ কথাটা অ্যাড করা হয় এবং পরবর্তীকালে বলা হয় যে এরপরে আর সংশোধন করা যাবে না, এই প্রস্তাবনাটাকে মূল ভিত্তিটাকে ঠিক রাখতে হবে, ঠিক আছে। তো সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি, 26 নম্বর। আর তোমাদের আজকের হোম টাস্ক থাকবে এবং তোমরা জানাবে আউট অফ 40
যারা ক্লাসটা করলে জানিয়ে দয়া করে যে আউট অফ 40 তোমাদের স্কোর কত হলো, ঠিক আছে। এবং এই ক্লাসটা কিন্তু রোজ সকাল 8 AM তোমরা পেয়ে যাবে আমাদের RGM এডুকেশন ইউটিউব চ্যানেলে। নিচের কোন দিবসটিতে সংবিধান গৃহীত হওয়ার জন্য প্রতি বছর সংবিধান দিবস হিসেবে পালিত হয়? সংবিধান দিবস কবে সেটা বলতে হবে, ঠিক আছে। তো এই ছিল আমাদের আজকে ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।